দেখো আমরা আজকে শুরু করতেছি হচ্ছে কার্বনিক কম্পাউন্ড। তো কার্বনিক কম্পাউন্ডে আমার যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে CO এই অংশটুকু থাকে তাহলে সেটাকে বলা হয় কার্বনিক কম্পাউন্ড। যেমন আমরা এর আগে পড়ছি হচ্ছে RCOOH, এটা পড়ছি না আমরা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দেখো CO এই গ্রুপটা আছে। ঠিক একই রকম ভাবে যদি অ্যামোন থাকে সেটা একটা কার্বনিক কম্পাউন্ড, আর CO আর এটা একটা কার্বনিক কম্পাউন্ড। এখন দেখো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে দুইটা পার্টে বিভক্ত করছি। আমাদের সিলেবাসটা আছে এরকম, কার্বনিক কম্পাউন্ডের হচ্ছে অ্যালডিহাইড পার্ট এবং কিটোন পার্ট। ঠিক আছে, আমরা দুইটা পার্টে পড়বো। তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড যেটা সেটা আমাদের পড়া হয়ে গেছে। কার্বক্সিলিক অ্যাসিড এই পার্টটা আমাদের পড়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালডিহাইড এই পার্টটুকু, আর এরপরে আমরা আরেকটা ক্লাসে পড়বো হচ্ছে কিটোন পার্ট। দেখো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এছাড়া আরো অন্যান্য কার্বনিক কম্পাউন্ড আছে, যেমন আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমার যেহেতু এই গ্রুপটা থাকাটাই হচ্ছে মেইন কার্বনিক গ্রুপে, তো থাকার পরে যদি আর X হ্যালাইড, যেটাকে আমরা আগের দিন পড়ছিলাম হচ্ছে এই জায়গাটা যদি X থাকে মানে হ্যালোজেন গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে আমরা বলছিলাম অ্যাসিড হ্যালাইড, কারণ এটা অ্যাসিডিক কন্ডিশন বা অ্যাসিডিক গ্রুপ শো করে আর কি। ঠিক আছে, তারপরে আমরা আরো পড়ছিলাম অ্যানহাইড্রাইড, এটা পড়ছিলাম। বা এরকম যতগুলো মানে এটা দুইটা কার্বনিক গ্রুপ আছে দেখো। ঠিক আছে, এটা একটা আছে, অর্থাৎ এই কার্বনিক গ্রুপ সম্পৃক্ত যতগুলো যৌগ আছে এই সবগুলো দুটো ইফেক্ট শো করে, আমরা এটা জানি যে এই জায়গাটা হচ্ছে কার্বনের সাথে এখানে একটা ডাবল বন্ড আছে। আমরা যদি শুধুমাত্র এই অংশটুকু নিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে এইটা হচ্ছে একটা পাই বন্ড আর এটা হচ্ছে একটা সিগমা বন্ড। ঠিক আছে, এখন এই জায়গাটা এটা ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি থাকে, থাকার কারণে দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু পাই বন্ডটা ভেঙে যায়, যার কারণে তারা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন শো করে। বিভিন্ন ক্যাটারম্যান আছে বা হচ্ছে তোমার হচ্ছে অক্সিডেশন আছে, রিডাকশন আছে, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন শো করে। এখন আমরা এটা কিভাবে ভাঙে হচ্ছে শেয়ার কিন্তু ইলেকট্রন নিজের দিকে টেনে নাই, তো এটা একটা ঘটনা। আবার কথা হচ্ছে এই জায়গাটা যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেনের সাথে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে না, পার্থক্য থাকার কারণে তখন কিন্তু আবার এই শেয়ার কিন্তু ইলেকট্রন সে নিজের দিকে টেনে নেবে। তো এই জায়গাটা দেখো একদিকে হচ্ছে কার্বন এখানে ডেল্টা পজিটিভ হচ্ছে যখন এর সাথে সম্পর্কিত, তখন এর হচ্ছে ডেল্টা নেগেটিভ। আবার একই রকম ভাবে কার্বন আবার এর থেকে টেনে নিলে তখন সে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে পজিটিভ। তার মানে এই জায়গায় হচ্ছে দুইটা ইফেক্ট ঘটে, দুই ধরনের ইফেক্ট ঘটে। এই ইফেক্টগুলোকে বলা হয় হচ্ছে তোমার ইলেকট্রোমেট্রিক ইফেক্ট। এই ইফেক্ট হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোমেট্রিক ইফেক্ট আর একটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোমেট্রিক ইফেক্ট। এখন পজিটিভটা কি, প্লাস ই দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, কে বলতে পারবে? পড়ে আসছে এগুলো সব 9 ইন্টারমিডিয়েটে, প্লাস ই ইফেক্ট বা মাইনাস ই ইফেক্ট, কেউ বলতে পারবে? কেউ একজন সাকিব বলতে পারবা? বলতে পারবে না? নিউক্লিওফাইল, হ্যাঁ সেটা ফার্স্ট পেপারে ছিল তোমাদের, হাইব্রিডাইজেশন চ্যাপ্টারে ছিল। এখন দেখো এই যে পজিটিভ ই আর নেগেটিভ ই এই দুটোর জন্য দুই ধরনের রিঅ্যাকশন ঘটে। আমরা যদি জাস্ট চিন্তা করি দুইটা সাবস্টেন্স আছে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। যাদের হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল, আর যাদের হচ্ছে নিউট্রনের প্রতি বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এখন এই যে এখানে একটা পাই বন্ড ছিল, দেখো আমি এরকম বলছিলাম মনে হয়, এই জায়গাটা কি একটা পাই বন্ড ছিল আর একটা সিগমা বন্ড ছিল। এই পাই বন্ডের সাথে যে ইলেকট্রনগুলো ছিল এই শেয়ারকৃত ইলেকট্রন যদি কখনো কোনো ইলেকট্রোফাইলের দিকে ঝুঁকে যায়,
ইলেকট্রোফাইল, অর্থাৎ এই জায়গাটা মনে করে এমন কোন একটা সাবস্টেন্স আসলো, সেই সাবস্টেন্স হচ্ছে ইলেকট্রোফাইল, তখন যেটা ঘটবে তখন হচ্ছে পজিটিভ ইফেক্টটা ঘটবে। আর যদি এই জায়গাটায় যদি কখনো কোনো নিউক্লিওফাইল এসে, অর্থাৎ অ্যামোনিয়া হতে পারে বা হচ্ছে ক্লোরাইড আয়ন হতে পারে, যেগুলো হচ্ছে মুক্তজোড় বা লং পেয়ার ইলেকট্রন আছে, তারা যদি এই সমস্ত জায়গাগুলোতে আসে বা এই বন্ডটা ভেঙে এই জায়গায় এসে যুক্ত হয়, তখন সেটা হচ্ছে নেগেটিভ ইফেক্ট। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা যদি নামকরণে যাওয়ার আগে আমরা অ্যালডিহাইড, অর্থাৎ আজকে আমরা মূলত শুরু করব হচ্ছে অ্যালডিহাইড। তো কার্বনিল গ্রুপের সাথে, এখানে দেখো কার্বনিল গ্রুপ থাকলো, এই গ্রুপের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইড। আর এর পাশে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হতে পারে বা অ্যারাইল গ্রুপ যুক্ত হতে পারে, তাহলে আমরা বলতে পারি আর CHO। এইভাবে অনেকে লেখে, মানে আমরা সবাই মোটামুটি এইটার সাথে ইউজ। ওকে, এখন দেখো আমরা যদি টাইপস করি যে অ্যালডিহাইড কত ধরনের আছে। অ্যালডিহাইড আছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইড আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। তো এটা কি, অর্থাৎ এই অ্যালডিহাইড গ্রুপের সাথে আমার যদি কোনো অ্যালকাইল গ্রুপ যদি যুক্ত থাকে, কার্বন চেন মানে লং চেন হতে পারে, ঠিক আছে, তো বা সাইক্লিক হতে পারে, তাদেরকে বলা হচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইড। মনে থাকবে? আরেকটা আছে কি অ্যারোমেটিক, অর্থাৎ যদি কোনো অ্যারাইল গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে সেটা AR দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যারাইল গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। যেমন এই অ্যারাইল গ্রুপ বলতে কি, বেনজিন রিং থাকবে, এখানে দিয়ে দিই, ঠিক আছে? দুইটা কি বোঝা গেছে? অ্যালিফেটিক অ্যালিফেটিক অর্থাৎ কখনো যদি কোনো CHO মানে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপের সাথে কোনো একটা অ্যালকাইল গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালিফেটিক অ্যালডিহাইড। আর যদি কোনো অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যালডিহাইড। এবার চলে এসে আমরা নামকরণে আসি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু নামকরণ আমি দেখাচ্ছি, সুতরাং পরীক্ষায় কিন্তু দু একটা থাকবে বাধ্যতামূলক, এবং কই থেকে থাকবে সেটা জানি না। এখন দেখো আমরা যদি নেমিং এর কথা চিন্তা করি, অ্যালকেন, তাই না? শেষে কি ছিল? ANE, এরকম ছিল না অ্যালকেন? তো পরবর্তীতে যখন আমার অ্যালডিহাইড হবে, অর্থাৎ যদি কোনো একটা অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি রিপ্লেস হয়, হওয়ার পরে যদি সেই জায়গাটা যদি অ্যালডিহাইড গ্রুপ ফাংশনাল গ্রুপটা অ্যাড হয়, তখন দেখা যাচ্ছে দুই ধরনের হতে পারে না। একটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে কার্বালডিহাইড হয়, আরেকটা হচ্ছে ন্যাল হয়, NaL, ন্যাল। যেমন অর্থাৎ হতে পারে যে NaL হয়, অথবা অ্যালডিহাইড সেটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যায়, কার্বালডিহাইড বলে। ওটা হচ্ছে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কার্বালডিহাইড। ঠিক আছে? তো আমরা আজকে একটু নামকরণ করার চেষ্টা করি। প্রথম যে নামটা সেটা দেখো, প্রথম নামটা হচ্ছে একটা হাইড্রোজেন যদি এখানে যুক্ত থাকে, এটা কি এক কার্বন বিশিষ্ট, তাই না? কার্বন সংখ্যা 1, তাহলে এটার নাম কি হতে পারে? মিথেন। মিথেন থেকে তো আসছে এটা, তাই না? এক কার্বন থাকলে কি মিথ, তাহলে এটার নাম হতে পারে হচ্ছে কি মিথানল, মিথানল। মিথানল। আরেকটা হতে পারে কি মিথানঅ্যালডিহাইড। মিথানঅ্যালডিহাইড বা এটার আরো একটা নাম আছে, সেটাকে বলা হয়, আমরা ইউজ টু যেটা বলতে বলতে সেটা হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি ফর্মালডিহাইড। তাহলে দুই কার্বন বিশিষ্ট যদি হয় ইথেন, তাহলে ইথানল বা ইথানঅ্যালডিহাইড, তাই না? তিন কার্বন হলে প্রোপানল বা প্রোপানঅ্যালডিহাইড, বিউটানল, বিউটানঅ্যালডিহাইড। এরকম ভাবে কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওইটা হচ্ছে আমরা ইউজ টু নামটার সাথে, কারণ ফরমালিন কথাটার সাথে আমরা বেশি ইউজ টু, তাই না? এইটা থেকেই মূলত ফরমালিনটা তৈরি হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এটাকে ফর্মালডিহাইড চিন্তা করি। এখন দেখো
আমরা যদি 2 কার্বন 3 কার্বন 5 কার্বন যাই বলি না কেন সেগুলো কিন্তু আমরা পারবো। এখন আমরা একটু কঠিনের দিকে আসি। কঠিনটা কি? যেমন আমি যদি এটাকে বলি, বলো তো কি এটা? এটা বলো তো কি? বিউটানল না পেন্টানল? পেন্টানলের পক্ষে কয়জন আছে? 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। আচ্ছা, প্রোপানলের পক্ষে কয়জন আছে? একজন। আর বিউটানলের পক্ষে কয়জন আছে? আচ্ছা ঠিক আছে, এটার নাম হচ্ছে বিউটানল। কেন বিউটানল? দেখো আমি বলতেছি। এটা হইলে এই জায়গাটা একটা কার্বন আছে, কিন্তু আমি তো এই জায়গাটাতে উল্লেখ করে দিছি হাইড্রোজেন, তাই না? স্যার এটা ধরবো তো কি ধরবো? তখন এই কার্বনের সাইড হচ্ছে এটা। এবার দেখো আমি এটাকে যদি অন্যভাবে আঁকি, দেখো তো এখানে একটা কার্বন আছে না, এখানে একটা আছে না, এটা এখানে একটা আছে না, এটা এখানে একটা আছে না, এটা এটার মধ্যে দেখো তো ও আছে, আর এক হাতে কি আছে? হাইড্রোজেন। ঠিক আছে, বুঝতে পারছো? যদি কখনো এরকম শেষের দিকে কখনো হাইড্রোজেন বা কোনো একটা গ্রুপ যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে এটাকে ধরে নিতে হবে ওই জায়গাটা। যদি এখানে হাইড্রোজেন থাকে তার মানে কি? এটা তো কার্বন না, এইখানে কার্বন আছে, সেটার সাথে অ্যাটাচ। আমি যদি এমন দিতাম, দেখো স্যার এক মিনিট, আমি যদি এরকম উল্লেখ করে দিতাম, তার মানে কি? এটা কার্বন বলে দিছি। আবার আমি যদি না বলে দিই তাও এটা কার্বন। কিন্তু এই জায়গাটা যদি আমি হাইড্রোজেন দিই, তার মানে এই জায়গাটা কিন্তু কার্বন নাই, তখন এই কার্বনের সাথে এটা অ্যাটাচ। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? হ্যাঁ, এই যে এটাই কার্বন। এটার সাথে একটু কম্পেয়ার করো না, এই অংশটুকু দেখো, এইখানে কি আছে? কার্বন। এর সাথে হচ্ছে এখানে কি আছে? কার্বন। দেখো এই কার্বনের সাথে কি এই কার্বন অ্যাটাচড? এবার এই কার্বনের সাথে 4 হাত, এই হচ্ছে একটা হাত, এটা হচ্ছে 2টা হাত, 3টা হাত, 4টা হাত। 2 এবং 3 নম্বর হাতের সাথে কি অক্সিজেন আছে? দেখো তো 2 এবং 3 নম্বর হাতের সাথে কি অক্সিজেন আছে? আর 4 নম্বর হাতের সাথে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন। আমি যদি এখানে হাইড্রোজেন না উল্লেখ করতাম, তাহলে এখানে একটা CH3 থাকতো। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি আমরা অ্যারোমেটিকের কথা চিন্তা করি, অর্থাৎ প্রথম যে অ্যারোমেটিক অ্যালডিহাইডটা আছে সেটাকে বলা হয় কি বলতো? এটা নাম পারার কথা সবাই, কি নাম? বেঞ্জালডিহাইড। এটা নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। আচ্ছা, এই অংশটুকু যদি আমি বাদ দিই তাহলে এটা কি? এটা বেনজিন না? তো বেনজিনের সাথে অ্যালডিহাইড যুক্ত হয়েছে, বেঞ্জালডিহাইড। ঠিক আছে, এরপরে আরো একটা সুন্দর একটা আঁকি, দেখো এটা কি? তোমরা তো একটু আগে বুঝলা, এটা এটার নাম কি তাহলে বলো তো? মিথানল কে বলছে? প্রোপানল। প্রোপানলের পক্ষে কে কে আছে? দেখো এখানেও কিন্তু একই, যে এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এখানে একটা CH3 আছে আর এখানে একটা C আছে। তাহলে এটা যদি আমি লিখি এরকম ভাবে CH3 CHO, পারা যাবে পরীক্ষা দিলে? হ্যাঁ, এত ছোট না, একটু বড় দিবে। ছোটটাই পারি না স্যার, বড়টাই কার্বন সংখ্যা বুঝবা তাহলে বুঝে যাবে। আচ্ছা, এবার দেখো তো
এটার নাম কি হবে? বলো কি হবে? আচ্ছা ঠিক আছে, এটা 3 ক্লোরো বিউটানল। কেন 3 ক্লোরো বলো তো? দেখো এই জায়গাটা একটা কার্বন আছে, 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 তাই না? এখন আমরা কি গোনা এদিক দিয়ে শুরু করব? এদিকে শুরু করলে কিন্তু 2 নাম্বার কার্বন আছে। 2 ক্লোরো বিউটানল তোমরা কেউ যদি বলছিলে একজন, কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ আমার ফাংশনাল গ্রুপটা হচ্ছে এদিকে আছে, এবং ফাংশনাল গ্রুপের ভিতরে কিন্তু দেখো একটা কার্বন আছে। তাহলে এটা কি 1 নম্বর কার্বন, এটা কি 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 4 নম্বর কার্বন। তাহলে নাম কি হবে এটা? 3 ক্লোরো বিউটানল। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মোটামুটি বাকিগুলো সবই পারবা। এবার হচ্ছে আমরা একটু কঠিনের দিকে যাই নাকি? এটা কি হবে বলতো? কি হবে বলো? অক্সিজেন না তো বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাইক্লোহেক্সানল বলছে একজন, আর কেউ কিছু বলবে? হ্যাঁ আচ্ছা দেখো, রূপা যেটা বলছিল, আমার যদি এই জায়গাটা যে বলছে ও মানে অক্সিজেন, এটা অক্সিজেন না রে বাবা, এটা হচ্ছে বেনজিন রিং। বেনজিন রিং এর ভিতরে এটাকে বলা হয় রেজোন্যান্স, পাই বন্ডের রেজোন্যান্স। ঠিক আছে? এটা অক্সিজেন না, হাসার কিছু না, এটা অনেকেই ভুল বলছে, ওই মুখ ফুটে বলছে, অনেকে হয়তো মুখ ফুটে বলতেছে না, কিন্তু ওই অক্সিজেনই বুঝতে। এখন দেখো এটাকে আমরা কিন্তু এইভাবেও দেখাইতে পারি, গোল না দিয়েও আমরা এইভাবে দেখাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হইলে তো পারতাম বেঞ্জামিন, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে এই 3টা জিনিস নাই। তাহলে এইটুকু নাই, এটা কি? মনে করো এই অংশটুকু নাই, এই অংশটুকু অমিট, তাহলে এটার নাম কি? সাইক্লো সাইক্লো বেনজিন। 6টা কার্বন আছে না? তাহলে সাইক্লোহেক্সেন। তাহলে সাইকেল যেটা বলছে কি বলছো বলে দাও? সাইক্লোহেক্সানেল। ঠিক আছে? আর এটা নিয়ে আমার পজিশনিং এর কোনো দরকার নাই। কেন দরকার নাই? দেখো আমার এটা যেখানে থাকবে, হ্যাঁ আমি সেইখান থেকে কার্বন নাম্বার কাউন্ট করতে পারি। তো আমি এখান থেকে এদিক দিয়ে কাউন্ট করতে পারি, এখান থেকে এদিক দিয়ে কাউন্ট করতে পারি। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, এখানে যদি আমার যদি অন্য কোনো একটা গ্রুপ থাকতো, এরকম আরেকটা CWS, তখন 2টা গ্রুপের ভিতরে আমার কি শক্তিশালী সেটা নিয়ে চিন্তা করতাম। তখন আমার 1-এ আছে না 2-এ আছে না 5-এ আছে, সেগুলো নিয়ে চিন্তা করতাম। ঠিক আছে? এখন এটার নাম কি বল? হ্যাঁ, ও সরি, দাঁড়া একটু ভুলেছি, তো মেল গ্রুপই দেই নাই।
2 মিথাইল বেঞ্জাইল। দেখো তোরপা এবার কিন্তু এটা কিন্তু বেনজিন, রাইট? এটা কিন্তু এখন কিন্তু বেনজিন, এখন কিন্তু এই মাঝে ও তোমার সেই অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন না, এটা এই গোল চিহ্নটা যখন না থাকবে তখন এটার নাম কি দিতে বলো তো? মনে করো গোল চিহ্নটা এখন নাই, টু মিথাইল সাইক্লোহেক্সানেল, ঠিক আছে? বা হেক্সানেল অ্যালডিহাইড। আচ্ছা, এবার যখন আমি এখানে গোল চিহ্নটা দিয়ে দিচ্ছি তখন আর সোজা হয়ে গেল। দেখো কি 2 মিথাইল বেঞ্জাইল, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা লাস্ট একটা দেখাই। হ্যাঁ, এটা আমার ঘর। কেমিক্যাল ঘর স্যার, এটার নাম কি বলো? স্যার এটা ঘর স্যার। ঘর না, আমার অত বড় ঘর নাই। স্যার ভবিষ্যৎ ঘর হবে স্যার, হবে হবে ফিউচারে বলো এটার নাম কি? থেকে বড় বড় Sir, 2,2-dibromopentane. হ্যাঁ হ্যাঁ, 2,2-dibromopentane. Sir, 3 কি? পেন্টান কি বুঝতে অসুবিধা? কার্বনের পজিশন এই দেখো, এটা না কোনটার সাথে লেগে আছে? এই কার্বনের সাথে। এবার তুমি কাউন্ট করে দেখো কত নম্বর কার্বনে আছে। তাহলে 3 ডাইব্রোমো সাইক্লো, কথাটা কে বলবে? আমি। এটা কি সাইক্লিক কম্পাউন্ড না? তাহলে পেন্টানল বললে হবে শুধু? স্যার স্যার এখানে 3 কিন্তু হলো। এই যে রিং হয়ে গেছে না, রিং না হলে এই কার্বনটা কাউন্ট হবে। ইউপ্যাক নামকরণে দেখবা লেখা আছে যখন রিং চেন চলে আসবে তখন ফাংশনাল গ্রুপের কার্বনটাকে আমরা বাইরে চিন্তা করি, ঠিক আছে? 1 2 3 3 নাম্বার কার্বনে দেখো দুইটা ব্রোমো যুক্ত আছে, তাহলে কি 3 ডাইব্রোমো। এবার এটা সাইক্লিক কম্পাউন্ড না? সাইক্লো কয়টা? 1 2 3 4 5 পেন্টালডিহাইড বা পেন্টানল, ঠিক আছে? আমার ক্লাসের পরে বলি। আচ্ছা, এবার চলে আসি আমরা প্রপার্টিজ। কি কি প্রপার্টিজ আছে, অর্থাৎ অ্যালডিহাইড যেগুলো আছে, অ্যালডিহাইড কম্পাউন্ডগুলোর প্রপার্টিজগুলো কেমন কেমন? এটা দেখতে কেমন? কালারলেস। এটা স্মেলগুলো কেমন? প্লেজেন্ট, তার মানে পারফিউমেটিক, ঠিক আছে? অ্যালডিহাইডগুলো। এরপরে আমরা যদি আরেকটু ভালোভাবে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, এটা একটা পোলার কম্পাউন্ড। এটা একটা কোন ধরনের কম্পাউন্ড? এটা হচ্ছে পোলার কম্পাউন্ড। অর্থাৎ তুমি দেখো যখনই আমি প্রথম পড়ানো শুরু করছিলাম আজকে, সেটা হচ্ছে এরকম কার্বনিল গ্রুপ দিয়ে শুরু করছিলাম, তাই না? তো এবং এই জায়গাতে দুই ধরনের ইফেক্টের কথা বলছিলাম, পজিটিভ ই ইফেক্ট, পজিটিভ বা নেগেটিভ ই ইফেক্ট। তো দেখো এই জায়গাটা কি, ডেল্টা পজিটিভ হচ্ছে একবার, ডেল্টা নেগেটিভ হচ্ছে, তার মানে এটা পোলার কম্পাউন্ড না, অর্থাৎ পোলার কম্পাউন্ড, পোলারিটি শো করে। এরপরে পোলারিটি শো করার কারণে কি এটা পানি থেকে সলুবেল না সলুবেল না? বলতো একটু। যার পোলারিটি থাকবে সে কিন্তু পানিতে সলুবেল। এরপর যদি আমরা চিন্তা করি, এর বয়লিং পয়েন্ট আছে একটা, অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের কি একটা বয়লিং পয়েন্ট আছে। বয়লিং পয়েন্টটা কেমন হবে বলতে পারবে কেউ? বলতে পারবা? এটা হচ্ছে অ্যালকোহলের থেকে কম কিন্তু ইথারের থেকে বেশি। এটা অ্যালকোহলের থেকে কম কিন্তু ইথারের থেকে বেশি। এরপরে দেখো এই যে কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ফর্মালডিহাইড। আমরা যদি প্রথম চিন্তা করি ফর্মালডিহাইড 1 নম্বর কার্বন, তারপরে কি
অ্যাসিটালডিহাইড বা হচ্ছে তোমার ইথানলডিহাইড যেটাকে বলা বা ইথানল বলা হয়, তারপর প্রোপানল। তো এইরকম যদি আমরা চিন্তা করি 2 নম্বর থেকে 11 নম্বর কার্বন পর্যন্ত যদি আমরা যাইতে পারি সেটা আমরা লিকুইড ফর্মে পাই, সেটা আমরা লিকুইড ফর্মে পাই। আর এরপরে 11 এর উপরে যদি আমি চলে যাই কার্বন সংখ্যা চেঞ্জ যদি আমি বড় হয় আস্তে আস্তে, তখন দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে সলিড হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে এদের হচ্ছে সলিবিলিটি ইনক্রিজ হবে তখন যখন এদের মলিকুলার ওয়েট বৃদ্ধি পাবে, অর্থাৎ মলিকুলার ওয়েট ইনক্রিজ হওয়ার সাথে সাথে এটা সলিবিলিটি ইনক্রিজ পাবে, ঠিক আছে। অর্থাৎ চেঞ্জ যত আস্তে আস্তে বড় হবে, কার্বন নাম্বার যত বড় হবে এদিকে, তত এটার সলিবিলিটি বাড়বে। এখন কোন একটা কম্পাউন্ড সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড কিনা, যেমন দেখো আমি প্রথমেই বলছি যে কার্বনিল গ্রুপটা কতগুলো কম্পাউন্ডের মধ্যে থাকে, অ্যালডিহাইডে থাকে, কার্বক্সিলিক অ্যাসিডে থাকে, কিটোনে থাকে, তাই না, অ্যাসিড হ্যালাইডে থাকে, এরকম আরো তোমার হচ্ছে ইয়েতে থাকে, অ্যানহাইড্রাইডের ভিতরে থাকে। তো কথা হচ্ছে যে কোনটা আসলে আমার অ্যালডিহাইড সেটা আমার টেস্ট করা দরকার পড়ে। এই টেস্ট আমরা দুই ভাবে টেস্ট করতে পারি। এটা তোমরা ইন্টারমিডিয়েটে এমসিকিউ আকারে পড়তা বা রিটেনেও আসতো মাঝে মাঝে, যে অ্যালডিহাইড শনাক্তকরণের পরীক্ষা, তাই না। এই অ্যালডিহাইড শনাক্তকরণের পরীক্ষায় দুইটা রিয়েজেন্ট নিয়ে আমরা করতে পারি। এই দুইটা রিয়েজেন্টের নাম বলতে পারবা কেউ? সবাই জানো? বলতে পারবা কেউ? টলেন রিয়েজেন্টের নাম শুনছো কেউ? টলেন রিয়েজেন্ট, ফেলিন রিয়েজেন্ট নাম শুনছো? টলেন বিকারো, ফেলিন বিকারো নাম শুনছো এগুলা? আরো অনেকগুলো গ্যাটারনাল পরীক্ষা আছে, কিন্তু আমরা ইউজ তো এই দুটার সাথে বেশি, টলেন রিয়েজেন্ট আর একটা হচ্ছে ফেলিন রিয়েজেন্ট। তো এখন কেউ কি একটু বলতে পারবা কষ্ট করে যে টলেন রিয়েজেন্টের ফর্মুলাটা কি? বেশি কষ্ট হয়ে যাবে। এটার নাম হচ্ছে হ্যাঁ আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? আরে বাবা এটার নাম তো বললাম, টলেন রিয়েজেন্ট। স্যার মুখে আসতেছে না। T O L N E N R E N। কি বলে কি রে? এটার নাম হচ্ছে আর কারো কোনো কনফিউশন আছে? আরেকটা আছে কি ফেলিন রিয়েজেন্ট, সেটা কি? হ্যাঁ, এটা হচ্ছে দুইটা কম্পাউন্ড মিক্সার হয়ে একটা সলিউশন তৈরি হয়, সেটাকে বলা হয় ফেলিং সলিউশন। সেটা হচ্ছে কিউপ্রিক Cu2 প্লাস হাইড্রোক্সি, মানে পানির সাথে যখন যুক্ত হয়, তো এই দুইটা মিলে এটাকে বলা হয় ফেলিং দ্রবণ। মনে পড়ে? বা ফেলিং সলিউশন। হ্যাঁ, তো এই দুইটা টেস্ট দিয়ে আমরা কার মনে পড়ে না? পড়তেছে না? না পড়লে আপনার কিছু করার নাই। আচ্ছা যাই হোক, এখন দেখো এটার সাথে যখন রিঅ্যাকশন করে অ্যালডিহাইড কম্পাউন্ড, স্যার এটা একটা সলিউশন। OH মানে কি? দেখো OH মানে কি? পানি আসবে না এখান থেকে, আর Cu2 প্লাস হবে কিউপ্রিক। এই কিউপ্রিক থেকে কিউপ্রিক ক্লোরাইড হইতে পারে, কিউপ্রিক সালফেট হইতে পারে, ঠিক আছে। এই ধরনের যে কোনো একটা কম্পাউন্ডের সাথে যখন পানি যুক্ত করব তখন যে সলিউশনটা আমি পাবো সেটাকে বলা হচ্ছে তোমার ফেলিং সলিউশন। ফেলিং নট ফেলিং, FEHILING, ঠিক আছে। দেখো এখানে F ডাবল ই এল না, FEHILING। আচ্ছা যাই হোক, এখন দেখো এটা আমরা কিভাবে টেস্ট করি। তো যখন কোনো একটা অ্যালডিহাইড কম্পাউন্ডের সাথে আমার যদি টলেন রিয়েজেন্ট যদি আমি যুক্ত করি, যুক্ত করলে দেখা যাবে এই জায়গাটা যে কম্পাউন্ডটা আসে সেটা হচ্ছে একটা রেড অদক্ষেপ আসে, অর্থাৎ কিউপ্রিক অক্সাইডের একটা অদক্ষেপ আসে, প্রিসিপিটেশন পড়ে, সেটা হচ্ছে কি রেড কালার।
আছে? যদি রেড কালারের প্রিসিপিটেট পাই আমি এই জায়গাটায়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এর সাথে যেটা রিঅ্যাকশন করছে সেটা হচ্ছে অ্যালডিহাইড। এই জায়গায় যদি আমি কার্বক্সিলিক দিতাম তাহলে এই রিঅ্যাকশনটা ঘটতো না। আমি যদি কিটোন দিতাম এই রিঅ্যাকশনটা ঘটতো না। মনে থাকবে? এরপরে দেখো আমরা যদি ফেলিং সলিউশনের সাথে যদি রিঅ্যাকশন করাই তখন দেখা যাবে হচ্ছে, ও সরি আমি একটু উল্টা বলে ফেলছি। আচ্ছা, রেড সলিউশনটা হচ্ছে এখানে আসবে CO2O, ঠিক আছে? অর্থাৎ ফেলিং সলিউশনের সাথে যখন আমরা রিঅ্যাকশন ঘটবে তখন একটা রেড সলিউশন পাবো বা রেড একটা অদক্ষেপ পাবো, ঠিক আছে? বা নিচের দিকের কালারটা রেড হয়ে যাবে, অদক্ষেপ বা প্রিসিপিটেশন পড়বে হচ্ছে রেড কালারের। আর টলেন রিয়েজেন্টের সাথে যখন আমার রিঅ্যাকশন হবে অ্যালডিহাইডের তখন সেটা একটা সিলভারের পাড়ার অদক্ষেপ পড়বে, এটাকে বলে সিলভার কালার, ঠিক আছে? কিন্তু এটা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড অ্যালহাইড্রাইড বা অ্যাসিড হ্যালাইড কারোর সাথে এই ধরনের কোনো প্রিসিপিটেশন পড়বে না, ঠিক আছে? স্যার প্রপার্টিসের ভিতরে এগুলো করতেছি স্যার। না এগুলো তো টেস্ট, তাই এটা কি করবো আমরা? নাই স্যার স্যার অ্যালডিহাইডের কার্বন 11 পর্যন্ত লিকুইড, তারপরে তারপর থেকে আস্তে আস্তে সলিড হওয়া শুরু করে। সলিবিলিটি মলিকুলার ওয়েট ইনক্রিজ হওয়ার সাথে সাথে সলিবিলিটিও ইনক্রিজ হয়। আপনার বয়লিং পয়েন্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেশি, পানি থেকে কম। না কার্বক্সিলিক অ্যাসিড নেই, অ্যালকোহল বেশি, অ্যালকোহলের থেকে কম কিন্তু ইথারের থেকে বেশি। আমি লিখছি ইথার, এখান থেকে বেশি। হ্যাঁ ইথার থেকে বেশি। এবার দেখো আমরা যদি এরপরে কি আছে আসলে, হ্যাঁ কালারলেস তো। আচ্ছা এবার চলে আসি আমরা প্রিপারেশন, অর্থাৎ আমরা অ্যালডিহাইড কিভাবে প্রিপেয়ার করতে পারি। আমি যেহেতু বলছি যে আমরা সবথেকে সহজ সহজ জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমি বলছিলাম কি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, তো সেটাই আমি করি। তাহলে যে কোনো একটা অ্যালডিহাইড আমি যদি তৈরি করতে চাই এই জায়গাটায় RCHO, তাহলে কার রিঅ্যাকশন ঘটাবো আমি? অ্যালকোহল, যে কোনো একটা প্রাইমারি অ্যালকোহল হতে পারে, সেকেন্ডারি অ্যালকোহল হতে পারে, না অ্যালকোহলের যদি আমি অক্সিডেশন ঘটাই K2Cl2O7 একটা হিট দিতে হয় এখানে একটা, ঠিক আছে? সবথেকে সহজ রিঅ্যাকশন না এটা? আচ্ছা এরপরে দেখো আমরা যদি কোনো অ্যারাইল কম্পাউন্ড নিয়ে আসি, অর্থাৎ অ্যারাইল অ্যালকোহলের কথা চিন্তা করি যেটা, বা আমরা টলুইন নিয়েও এখানে রিঅ্যাকশন ঘটাতে পারি, মানে এটা সাবস্টিটিউট হিসেবে আমরা যদি টলুইন লিখি অর্থাৎ CH3 এরকম ছিল দেখো CH3, তো এর ভেতর দিয়ে যদি ক্লোরিন গ্যাস পাস করি এবং এখানে হিট দিই, মানে সূর্যের আলো ডেফিনেটলি লাগবে এবং এর সাথে আমাকে হিট দিতে হবে, তখন যেটা তৈরি হবে CH2, এবং এই কন্ডিশনটা হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ডিশন। এই ইন্টারমিডিয়েট কন্ডিশনটা খুব কম সময় থাকবে এবং অ্যাসিডিক কন্ডিশন, এটার সাথে যদি আমি পানি যোগ করি বা যে কোনো একটা অ্যাসিড অ্যাড করি তাহলে আমি একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড যেটাকে বলা হয় বেনজালডিহাইড পাবো, ঠিক আছে? কোথায় এইচ মিউ বলা হয় এটাকে, মানে সানলাইট। পাশে জানি কে বসছিল তোমার? না না এই লাস্ট সেমিস্টার ফাইনালে জাহিদ এসআর স্যারের কোর্সে আমি তার থেকে দেখে দেখে করতেছি। ভুল বলেছি? স্যার সব কিছু মনে থাকে আপনার, আসলে আমাদের কোশ্চেন মনে থাকে। আচ্ছা এখন দেখো রিডাকশন, তাহলে একটা পেলাম আমার অক্সিডেশন, স্যার ওই যে ArCH3 এই AR মানে হচ্ছে যে ফিনাইল গ্রুপ,
ঠিক আছে, আমি গোল্ডন লাইকে এখানে ডিরেক্টলি এআর লিখে দিচ্ছি, মানে অ্যারোমেটিক। ঠিক আছে, বা অ্যারাইল বলা হয় অনেক অনেক ক্ষেত্রে। আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি। না, এটা আমি চুরি করতেছি বা আমি ফাঁকি মারতেছি বা হচ্ছে টিচার যেটা করে সেটা তো স্টুডেন্টরা করে স্যার। এটা লিখো না, এবার লিখলে কাটবে। হ্যাঁ কাটো কাটছি স্যার, আগে সোটা চুপ করো তুমি, বেশি কথা বলছো কিন্তু। স্যার স্যার একটা দিন হচ্ছে ওই অ্যারের যেটা সম্পূর্ণ থেকে তবে একটা বাকি এটা দিয়ে বাকি বলতে আর পরীক্ষার হলে যদি আসে তখন তো একটাই লিখবা, আমার মতো অনেকগুলো লিখবা। এই জন্য প্রত্যেকটাই হচ্ছে লিখবা, কিন্তু এখন তুমি বোঝার জন্য লিখে লিখে রাখতে পারো। তুমি যে ক্লাসে সাইড করো, তাই না? গতদিন তুমি স্যার তোমাকে বলছে না? তোমার স্যার এটাও কি জানেন? এগুলো কেন করো? আমি তো আপনার কাছে অল্প ঠিক স্যার। যাই হোক, এই অল্প থেকে আমি যদি ক্লোজ করে দিই, ওই যে ফোনের স্যারেরটাই বড় করে দিই, বা আরেকজন টিচারের কাছে কি বড় করে তুই আসিস স্যার ক্লাসে? স্যার মিঠাই না আমি ফোনের জন্য দেখতেই পাচ্ছি তুমি এই পাশে চলে আসো, সামনে আয়। এই পাশে চলে আসো। মিঠাই না মানে বুঝছেন না। স্যার মিঠাই দিয়ে দিয়েছে। দেখা যায়? এদের এখানে দেখো, তাড়াতাড়ি দেখো। এই প্রমাণ এই শুধু এটা একটু সাইডে রাখ না আমারও তো দেখতে সমস্যা এই প্রমাণ ভিডিও এদের একটু মাঝখানে কিছু দেখি এবার ঠিক আছে এই প্রমাণ হাতে কি দে। সমস্যা সমস্যা কি মানে খাতা দে। এই পৃষ্ঠা একটা লেখা শেষ? এবারে দেখো, আমরা রিডাকশনের মাধ্যমে আমরা অ্যান্টিফাইড পাই। ঠিক আছে, রিডাকশন তো একদম সোজা একটা রিডাকশন। আমি একটু যদি বলি, আমরা উল্টা দিকে যদি যাই, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, আবার এটা কি অক্সিডাইজ হচ্ছিল বলে এগুলো তৈরি হচ্ছিল একসাথে। আমরা তো উল্টা দিকে যদি রিডাকশন ঘটাই তাহলে পাবো না আমরা? পাবো। দেখো, আমরা যদি যে কোনো একটা অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, এই অর্গানিক অ্যাসিডকে যদি আমি রিডাকশন ঘটাই, কিসের মাধ্যমে ঘটাইতে পারি বলো তো? লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনিয়াম, তাহলে কি পাবো? আর ঠিক আছে। এছাড়া আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে পাইতে পারি আর সি ডাবল বন্ড সিএল। দেখো, এটা আগে পড়াছিলাম। ঠিক আছে, এই জায়গাটায় আমি যদি একই রকম ভাবে যদি নেসেন্ট অক্সিজেন হাইড্রোজেন নিয়ে আসি রিডাকশনের জন্য, কিসের থেকে নিয়ে আসবো? এই বারবার তো একটা দিতে ভালো লাগে না, তাই না? তাহলে আমরা অন্য একটা কিছু দিই। একটা করলে হয়ে যাবে ঠিক আছে, এটাকে অ্যাসিডিক কন্ডিশনে রাখতে হবে। ঠিক আছে, কারণ এর মধ্যে দেখো হাইড্রোজেন নাই, এটাকে রাখতে হবে কিসে? অ্যাসিডিক কন্ডিশন। এটার জন্য রাখতে হয় এটা সাবস্টিটিউটে HCl। বুঝতে পারছো? তবে HCl দিলে আবার অ্যাসিডিক কন্ডিশন লেখার দরকার নেই, আর অ্যাসিডিক কন্ডিশন দিলে HCl দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো এরপরে কি হয়? এই জায়গা থেকে বন্ডটা ভেঙে যায়, এটা এখান থেকে সাবস্টিটিউট হয়ে যায়, হওয়ার পরে কি হয়? আর সি ডাবল বন্ড H প্লাস HCl। এখানে এটা হলে এটা দিও। মানে এটা অল্টারনেটিভ আছে। কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তোমার যেটা মনে চাই সেটা দিও।
আচ্ছা এরপরে একটা রিঅ্যাকশনের স্পেসিফিক নাম আছে, নামটা দেখো হচ্ছে কি রিমার টিমান রিঅ্যাকশন। জি স্যার রিমার টিমান রিঅ্যাকশন। আচ্ছা রিঅ্যাকশন নামটা আমি স্যার এগুলো একটা পিডিএফে আপনাদেরকে দিবেন না না স্যার স্যার করবো থেকে স্যারের কাছ থেকে স্যারের স্যারের কাছে পার্সোনালি স্যার যাবো আপনি স্লাইড বানাননি না স্যার কেন স্যার রিমার টিমান রিঅ্যাকশন। তো এটা বেসিক্যালি আমরা যে অ্যালকোহলিক যে সাবস্টেন্স গুলো থাকে, যেমন এখানে আমরা এটা ফেনল, এই ফেনলের সাথে আমার যদি ক্লোরোফর্ম এবং এর সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে আমি ডিরেক্টলি এই জায়গা থেকে হচ্ছে পেয়ে যাই অ্যালডিহাইড, বেনজালডিহাইড। কিন্তু কথা হচ্ছে আমি এই জায়গাটা কেন ফাঁকা রাখছি, তাই তো ক্লোরোফর্ম এটার সাথে আমরা সবাই মোটামুটি ইউজ টু। ফর্মুলাটা কি COCl2। আচ্ছা COCl2। তারপরে আর কেউ তুমি যেটা বলছো এটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড COCl2। আর কেউ ক্লোরোফর্মের ফর্মুলা CCl3 CCl4 কার্বন টেট্রাক্লোরাইড HC তারপরে H কি এটা আসলে ফর্মালিটি ও স্যার বলে দেন বলে তো দিয়েছি। স্যার আবার বলেন না হ্যাঁ হ্যাঁ আবার ক্লোরোফর্ম যেটা দিয়ে মানুষ অজ্ঞান করে, চেতনা নাশক। ঠিক আছে CHCl3। হ্যাঁ তো এটা তোমার হিসাব করা উচিত ছিল যে কার্বনের সাথে আমি 3টা ক্লোরিন দিচ্ছি আর একটা হাতে কে বসবে। ঠিক আছে পরে যেটা বলছে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা যাই হোক এই রিঅ্যাকশন রেইমার টিমেন রিঅ্যাকশন কেন বিজ্ঞানীর নাম, এটা দুইজন বিজ্ঞানী একত্রে বসে বানাইছে রেইমার এবং টিমেন। স্যার আমি যদি বানাইতাম তাহলে কি হতো? কামরান রিঅ্যাকশন। ঠিক আছে আচ্ছা এরপরে এই লাস্ট আরেকটা রিঅ্যাকশন দেখো। স্যার কামরায় কামরায় শেষ করে বলতে স্যার স্যার এটা বুঝছেন না নাম স্যার এক মিনিট স্যার সবাই আমাকে গালি দিত আজকে আমরা দেব দিচ্ছি কাকে যাই বানাইছি বিজ্ঞানীদের তো আমরা দাও কাম গালতে বসতে দিল না আচ্ছা এরপরে চলে আসি লাস্ট একটা রিঅ্যাকশন স্টেফান রিঅ্যাকশন। স্টেফান রিঅ্যাকশন স্টেফান রিঅ্যাকশন এটাও কনকাইন্ড অফ একটা রিডাকশন রিঅ্যাকশন, অর্থাৎ বন্ড ভাঙবে। দেখো আমরা যদি এরকম যদি থাকে R C≡N, ঠিক আছে এটা যদি রিডাকশন ঘটে, এখন রিডাকশন ঘটানোর জন্য কি আনতে হবে বলো? লিথিয়াম টেট্রাহাইড্রাইড অ্যালুমিনেট অথবা কি বেরিয়াম সালফেট, টিন, নিকেল, তাই না? প্লাটিনাম, জিঙ্ক অক্সাইড, মানে এরকম অনেক কিছু আমি নিয়ে আসতে পারি। তো এখানে একই রকম মনে করো কি নিব, এখানে জিঙ্ক নিই না টিন নিলাম আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন এর সাথে আমরা যদি অ্যাসিডিক কন্ডিশনে টিন বা প্লাটিনাম বা নিকেল যে কোনো একটা কিছু নেই, পরবর্তীতে এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে যে কম্পাউন্ডটা তৈরি হয় একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হয়। ঠিক আছে এখানে স্যার এটা আয় স্যার বুঝবো কখন যে কখন ওই যে ওইগুলো নামতে হবে কোন রিঅ্যাকশন প্র্যাকটিস করো।
এর পরবর্তীতে এখানে যখন পানি যুক্ত হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তখন আমরা অ্যালডিহাইড পাই। খুব সুন্দর। তাহলে স্যার প্রিপারেশন অফ অ্যালডিহাইডের যদি বলেন এক্সাম্পল তাহলে স্যার যে স্টিফেন রিঅ্যাকশন যে দেখা গেল তোমাকে আমি যদি কোশ্চেনে দিই যে অ্যালডিহাইড প্রিপারেশন দেখো তো যে কোনো একটা মনে দিও, যেটা ভালো লাগবে সেটা দিও। স্যার দিবে অবশ্যই আরে সেটা একটা তাহলে তো আমরা একটা স্যার কি হয়েছে? সমস্যা এই নে, এই নে, এই নে। ও বুঝছেন না, এটা মুখে বলা। বুঝছে দেখে তো বলবেই না স্যার হয়েছে আচ্ছা, লাস্ট টপিক সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোন কোন জায়গাগুলোতে আছে? অ্যাপ্লিকেশনের কথা আমরা যদি চিন্তা করি, অ্যালডিহাইড ইউজ হয় কোন কোন জায়গায়? প্রথম হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল লাইফের কথা যদি চিন্তা করি, ইন্ডাস্ট্রিয়াল লাইফে অনেক অনেক জায়গায় যেমন হচ্ছে কার ম্যানুফ্যাকচারিং ইউজ করা হয়, প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়, তারপরে যদি তোমার মনে করো যে পেপার ইন্ডাস্ট্রিতে আমরা অ্যালডিহাইড ইউজ করি। অ্যান্টিসেপটিক তৈরির জন্য অর্থাৎ হ্যান্ড ওয়াশ বা ওয়েট টিস্যু যেটাকে আমরা বলি বা ন্যাপকিন যেগুলোকে আমরা বলি, সেই সমস্ত জায়গাগুলোতে ইউজ হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই কার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, তোমরা দেখো তো এ পড়ছো কিনা এরকম ব্যাকেলাইট, এই নামটার সাথে পরিচিত তোমরা? ব্যাকেলাইট থার্মোস্ট্যাট সাবস্টেন্স, এটা ব্যাকেলাইট অর্থাৎ গাড়ির হেডলাইটের উপর যে গ্লাসটা থাকে কিন্তু গ্লাস না, ওটা অনেকটা প্লাস্টিক, ওটার নাম হচ্ছে ব্যাকেলাইট। ঠিক আছে, তো ওই সাবস্টেন্সগুলো কার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে গাড়ির লাইটের হেডলাইট তৈরি করার জন্য আমার অ্যালডিহাইড প্রয়োজন পড়ে। এরপর যদি আমরা মেডিসিনাল কেমিস্ট্রির কথা চিন্তা করি বা মেডিসিনাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, অ্যালডিহাইড সেখানে ব্যবহার করা হয়। কিরকম ভাবে ইউজ করা হয়? নর্মালি আমরা যেটা জানি অ্যালডিহাইড ফর্মালডিহাইড, তাই না? কেউ কি বলতে পারবো ফর্মালডিহাইডের কত পার্সেন্ট অ্যাকুয়াস সলিউশনকে ফর্মালিন বলা হয়? এগুলো তো 9 নোটস 45। স্যার, ওটা তো করোনার ব্যাচ না? টিচারতে করে পাস করলাম মনে নেই। আচ্ছা, কে বলতে পারবা? আর 10 মার্কস এর পরে আমরা আগে প্রেফারেন্স আমরা সেই শিখে 40% এটা রেঞ্জ ছিল। 40 থেকে 60% মনে একটু মনে হচ্ছে ওইরকমই কোন কোন বইয়ে 30 to 35 দেওয়া আছে, কোন কোন বইয়ে 30 to 40 দেওয়া আছে। ঠিক আছে, দুই তিনটা বই দুই তিন রকম আছে আর কি। তো এখন দেখো ফর্মালিন আমরা কোথায় ইউজ করি? ফলে ফল, সেটা কি প্রিজারভেটিভ, তাই না? প্রিজার্ভ করার জন্য, প্রিজার্ভ অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণ যেন না হয় সেটার জন্য তো আমরা ফর্মালিন ইউজ করি, তাই না? তো এখন দেখো তাহলে এটা কি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ শো করে না? অর্থাৎ যতগুলো অ্যান্টিসেপটিক আছে সেই অ্যান্টিসেপটিক তৈরি করার জন্য অর্থাৎ মলম তৈরির জন্য আমার এটা অ্যালডিহাইড ব্যবহার করা হয়। যেমন একটা মলমের নাম বলতে পারবো, তোমরা এটাও পড়ে আসছো, একটা মলম তৈরির সবথেকে কাঁচা মাল যেটাকে বলা হয় ডিডিটি। ডিডিটি নামটা শুনছো? ফুল মিনিং কি? এটা তো সংক্ষেপ একটা নাম, ডিডিটি। ফুল মিনিংটা কি বলতে পারবে কেউ? স্যার একদিন বলছি ফার্স্ট ক্লাসে বলছিলাম যখন এই ইন্ট্রোডাকশন শুরু হচ্ছিল, সেদিন তুমি মনে হয় ফেসবুক নাকি একটা চালাইতেছিলে। স্যার এটা মনে আছে স্যার এটা ভালো স্যার এখানে অনেক কথা শুনছে না, ওটা হচ্ছে আইসোমারিজম দিল ফেসবুক চালাইছে। সেটা হচ্ছে ওই পেশার একটা ক্লাসে ক্লাস নিচ্ছিলাম। ডিতে ডাই, আবার পরে ডিতে ডাই আছে, কিন্তু আশেপাশে কি আছে? স্যার ওটা টাইমে তো বুঝছি আচ্ছা দেখো, নামটা আজকে মনে রাখো, এগুলো ভবিষ্যতে তোমাদের বিভিন্ন জায়গায় ঘটতে পারে, ভাই বলবে। ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। প্লাস্টিক ইদান নাই কেন এটার স্ট্রাকচার যদি আমি যদি আঁকার চেষ্টা করি, স্যার ডাই ডাইক্লোরো ডাইফিনাইল এরপর স্যার
এদিকে দেখো জি স্যার ডাইক্লোরো হ্যাঁ ডাইফিনাইল ফিনাইল ট্রাইক্লোরো ট্রাইফিনাইল দুইটা কাজ লিখছেন ও আচ্ছা ঠিক আছে ট্রাইক্লোরো ইথেন কোন পর্যন্ত লিখছি সেটা বলো ইথেন ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফেনাইল ডাই আর ই না এই যে আমাদের এটা হচ্ছে মারা যাওয়া ডাই ডাইক্লোরেশন স্যার ডাইক্লোরো ডাইফিনাইল পি ফিনাইল না পি ডাইক্লোরো ও সরি ডাইক্লোরো EH স্যার EH ইথিএন ট্রাইক্লোরো ওয়াই আছে ই না ইথেন ট্রাইক্লোরো ইথেন ইথেন ফিনাইল পি এইচ ওয়াই ওয়াই ইনাইনের ওয়াই এটা ওয়াই হবে মানে এটা লিখছো এটা ওয়াই হবে মানে EHY স্যার ই স্যার কি ফিনাইলের নিচে ক্লোরিন দিবেন কেন হ্যাঁ ফিনাইলের নিচে ক্লোরিন 9N কেন দিলাম ক্লোরো এই যে ডাইক্লোর কথাটা বললাম এই ডাইক্লোর কোনটা বলবো ও আচ্ছা প্রথমে ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল আচ্ছা ট্রাইক্লোরো এক দুই দেখা ইথেন ইথেন জি স্যার লাস্ট হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করি আমরা ফুড ইন্ডাস্ট্রিতে নরমালি কোনো খাদ্যকে প্রিজারভেটিভ অর্থাৎ প্রিজার্ভ করার জন্য আমরা ওই যে ফরমালিন ইউজ করি বললাম এছাড়া কিছু কিছু চকলেট খাদ্য আছে চকলেট জাতীয় খাদ্য সেই খাদ্যগুলোতে আমরা ইউজ করতে পারি ঠিক আছে আর এরপরে হচ্ছে ইঙ্ক অর্থাৎ কালার আমরা যে শিশু খাদ্য যেগুলো হয় সেগুলোকে আমরা কালারফুল করার চেষ্টা করি না চকলেট বা লজেন্স এগুলোকে তো এই জায়গাটায় যে কালারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে অ্যালডিহাইডের সাবস্টেন্স ঠিক আছে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাক নাকি